আজকে আমরা শুনব এক রাজার গল্প। এমন এক রাজা যার একটা তীব্র আকাঙ্ক্ষা আর তার ৩ রানীর ভাগ্য মিলেমিশে এক জটিল কাহিনী তৈরি করেছে। তো চলুন ঈর্ষা, নিয়তি আর শেষ পর্যন্ত ন্যায় বিচারের এই ক্লাসিক বাংলার রূপকথার গভীরে ঢোকা যাক। গল্পের শুরুটাই কিন্তু বেশ অন্যরকম। অচিনপুরের রাজা বিক্রম, তার মনে কোনো শান্তি নেই। রাজ্যের সব আছে, কোনো কিছুর অভাব নেই, শুধু একটা জিনিস ছাড়া, একটা সন্তান। আর এই একটা না পাওয়া থেকেই তার জীবনটা কেমন যেন অর্থহীন হয়ে গেছে। বুঝতেই পারছেন, গল্পের মূল সংঘাতটা কিন্তু এখান থেকেই শুরু। তো রাজার এই ডেসপারেট উইশ বা ডেসপারেট ইচ্ছার কথাই এখন বলবো। অচিনপুরের রাজা বিক্রম, তার সবচেয়ে বড় সংকট, তিনি নিঃসন্তান। আর এই হতাশাটাই গল্পের প্রথম পর্বটাকে এগিয়ে নিয়ে যায়। ভাবুন, তার ২ রানী, কিন্তু মনে এক ফোঁটাও শান্তি নেই। জানেন, গ্রামের লোকেরা রাজাকে আড়ালে কি বলে ডাকত? আটকুড়া রাজা, মানে যার কোনো সন্তান নেই। এই অপমান আর হতাশাটা রাজাকে একদম ভেতর থেকে বদলে দিয়েছিল। আর এর সব রাগ গিয়ে পড়ত তার ২ বড় রানী সোনালি আর রূপালির ওপর। তাদের সাথে যে কি নিষ্ঠুর ব্যবহারটাই না করতেন। অথচ মজার ব্যাপার হলো, রানীরা ছিলেন ঠিক তার উল্টো, একদম দয়ালু আর শান্ত স্বভাবের। রাজার এত দুর্ব্যবহার, কিন্তু তারপরেও বড় রানী সোনালি আর মেজ রানী রূপালির মধ্যে সম্পর্কটা ছিল অদ্ভুত সুন্দর। একদম বোনের মতো, একজন আরেকজনের ছায়া হয়ে থাকতেন, সান্ত্বনা দিতেন। আর তাদের মনটা যে কত বড় ছিল তার একটা উদাহরণ দিই। একবার এক দাসীর মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য তারা নিজেদের সব গয়না বিক্রি করে দিয়েছিলেন। ভাবা যায়? আচ্ছা, এইবার গল্পটা একটা দারুণ মোড় নেয়। কারণ রাজ্যে আসছে এক নতুন রানী, আর তার আসার সাথে সাথেই রাজার সমস্যার একটা সমাধানও সামনে আসে। তবে সেটা ছিল খুবই জাদুকরী আর বেশ ঝুঁকিপূর্ণ বটে। ঘটনাটা ঘটেছিল একদিন জঙ্গলে। ডাকাতের দল রাজাকে আক্রমণ করে আহত করে ফেলে রেখে যায়। তখন আলো নামের এক সাধারণ কিন্তু খুব সুন্দরী এক তরুণী তার সেবা করে তাকে বাঁচায়। আর রাজা, তিনি তো তার রূপে মুগ্ধ। সঙ্গে সঙ্গে তার মনে হলো এই মেয়েই তাকে সন্তান দিতে পারবে। ব্যাস, আর কিছু না ভেবেই তাকে বিয়ে করে ছোট রানী হিসেবে প্রাসাদে নিয়ে এলেন। কিন্তু আলোর মনে ছিল অন্য খেলা। সে ছিল ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। তার মাথায় ঘুরত একটাই চিন্তা, এই পুরো রাজ্যটা আমার হবে, আমি সব কিছুর মালিক হব। আর প্রাসাদে আসার পর থেকে সে তার কাজ শুরু করে দিল। রাজার কান ভাঙানো, ২ বড় রানীর নামে মিথ্যে কথা বলা, এসব করে করে রাজাকে তাদের থেকে একদম দূরে সরিয়ে দিল। তো রাজা তো সন্তানের জন্য পাগল। তিনি গেলেন এক সাধুর কাছে। সাধু বাবা এক অদ্ভুত সমাধানের কথা বললেন। তিনি বললেন, ৩ রানীর রক্ত নিয়ে এক সাদা বালিতে মেশাতে হবে। সেখান থেকে ফুটবে একটা আশ্চর্য ফুল, আর সেই ফুলের রস যে রানী পান করবে সেই গর্ভবতী হবে। কিন্তু একটা শর্ত ছিল, এই কাজে ৩ রানীকেই অংশ নিতে হবে, একা কেউ করলে হবে না। কিন্তু সাধুর ভবিষ্যৎবাণীটা এখানেই শেষ নয়, বরং এরপর যা বললেন তা আরও অদ্ভুত। বললেন, সন্তান একজনের গর্ভে বড় হলেও সে আসলে হবে ৩ মায়ের সন্তান। তার শরীরে ৩ রানীর রক্তই বইবে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? যখন সন্তানের জন্ম হবে তখন ৩ রানী, তারা যেখানেই থাকুক না কেন, একসঙ্গে সমান প্রসব যন্ত্রণা অনুভব করবে। কি অদ্ভুত, তাই না? আর এখান থেকেই গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা শুরু হয়। একটা বিশাল আনন্দের খবর, আর তার ঠিক পরেই এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। শেষ পর্যন্ত ছোট রানী আলো এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। রাজকুমারীর নাম রাখা হল চন্দ্রাবতী। আর সাধুর কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। প্রসবের সময় ৩ রানী একসঙ্গে তীব্র যন্ত্রণা অনুভব করলেন। কিন্তু এই খুশির মুহূর্তটা বেশিক্ষণ থাকল না। ছোট রানী আলো, সে তো ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সে ভাবল, এই তো সুযোগ। সঙ্গে সঙ্গে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। তার বিশ্বস্ত দাসীদের ডেকে হুকুম দিল, যে ঘরে ২ বড় রানী ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন সেখানে আগুন লাগিয়ে দাও। কিন্তু দেখুন, ভাগ্যের কি খেলা! দাসীদের মন সায় দিল না। তারা রানীদের মারতে পারল না। তার বদলে তারা অজ্ঞান ২ রানীকে দুটো ভেলায় শুইয়ে নদীতে ভাসিয়ে দিল। রানীদের জীবন তো বেঁচে গেল, কিন্তু এর সাথে সাথে তাদের অতীত, তাদের সব স্মৃতি, সব কিছু মুছে গেল। এরপর অনেকগুলো বছর কেটে যায়। রানীরা তাদের স্মৃতি হারিয়ে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে রাজকুমারী চন্দ্রাবতী বড় হতে থাকে। আর তারপর একদিন হঠাৎ করে এমন এক সত্যি সামনে আসে, যা রাজকুমারীকে এক অচেনা যাত্রায় নিয়ে যায়। কেটে গেছে ১৭টা বছর।
একদিন সেই ষড়যন্ত্রে জড়িত এক দাসী মৃত্যুশয্যায় শুয়ে রাজকুমারী চন্দ্রাবতীকে ডেকে পাঠায় আর তার কাছে সব সত্যি বলে দেয়। সে জানায় যে তার আরও 2 মা আছেন এবং তারা বেঁচে আছেন। এই কথা শোনার পর রাজকুমারী আর এক মুহূর্ত দেরি করে না। সে বেরিয়ে পড়ে তার হারিয়ে যাওয়া 2 মাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে সেই 2 রানীর কি হল, তাদের তো কিছুই মনে নেই। একজন বড় হচ্ছে এক কুমোরের মেয়ে হয়ে, আরেকজন এক কাঠুরের মেয়ে হয়ে। একদিন জঙ্গলে হঠাৎ তাদের দেখা হয়ে যায়, আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো কারণ ছাড়াই তারা একে অপরের জন্য একটা অদ্ভুত টান অনুভব করে, ঠিক যেন আপন বোন। আর এবার আমরা গল্পের একদম শেষ পর্বে চলে এসেছি, যেখানে সব সত্যি সামনে আসবে আর প্রত্যেকটা চরিত্র তাদের নিজ নিজ কর্মফল পাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। রাজকুমারী চন্দ্রাবতী শেষ পর্যন্ত জঙ্গলে তার 2 মাকে খুঁজে পায়। তাদের দেখে তার মনের ভেতর থেকে একটা অদ্ভুত আপন অনুভূতি হতে থাকে, আর তারপর সে খেয়াল করে তাদের দুজনের মাথাতেই সেই পুরনো পোড়া দাগ রয়ে গেছে। তখনই সে একদম নিশ্চিত হয়ে যায় এরাই তার হারিয়ে যাওয়া 2 মা। এদিকে রাজকুমারী যখন তার মায়েদের খুঁজছে, তখন প্রাসাদে ছোট রানী আলো আরেকটা চাল চেলেছে। সে রাজাকে বিষ খাইয়ে প্রায় পাগল করে দিয়েছে। কেন? যাতে সে পুরো রাজ্যটা একা দখল করতে পারে। তার লোভ তাকে দিন দিন আরও ভয়ঙ্কর করে তুলছিল। শেষ পর্যন্ত রাজকুমারী তার 2 মাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে, আর তখনই সেই সাধু আবারও আবির্ভূত হন। তার আশীর্বাদে রাজার উপর থেকে বিষের প্রভাব কেটে যায়। রাজা তার জ্ঞান ফিরে পান, আর সব সত্যি জানার পর তিনি ছোট রানী আলোকে কারাগারে পাঠানোর হুকুম দেন, আর তার 2 বড় রানীকে সসম্মানে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। এই পুরো গল্পটার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? ভাগ্য কি আসলেই আগে থেকে লেখা থাকে, নাকি আমাদের কাজ, আমাদের সিদ্ধান্তগুলোই আমাদের নিয়তি তৈরি করে? বড় 2 রানীর দয়া আর ছোট রানীর চরম নিষ্ঠুরতা শেষ পর্যন্ত কোনটা তাদের ভাগ্য ঠিক করে দিল, ভেবে দেখার মতো বিষয়।